এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের ভিড়। আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পিনাকিকে রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, ৮০ টাকার নিচে নামছেই না সবজি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের ভিড়। আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের মুকসিদপুরের আওয়ামী লীগের ৮ নেতা। পদত্যাগকারী নেতারা হলেন মুকসিদপুর উপজেলার নরিখিল ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, এক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম মিয়া সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ৮ জন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননিখিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক। এ সময় তিনি বলেন, আমরা ননিখিল ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও সক্রিয় অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ রক্ষা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পিনাকিকে রাশেদ খান। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অনেক সময় ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন এবং দেশ বিদেশে ধর্মপ্রাণ মুসলিমদের আকৃষ্ট করেন। এমনকি তার অনুসারী বা সমর্থকদের একটা বড় অংশ মুসলিম, কিন্তু এসব সত্ত্বেও কেন তিনি আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি সেই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সাবেক এ ছাত্রনেতা বলেন যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এদেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি। প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা, আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। এতে পাঠক বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশনে নুরুল হক নূরের টকশোর বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন যে মনে হচ্ছে নুরুল হক নূর আওয়ামী লীগ ফিরিয়ে আনার পক্ষে মতামত দিচ্ছেন, অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নূরকে নিয়ে করা একটি সংবাদ প্রচার করেছেন, কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ যোগ করে দিয়েছেন। অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ, কিন্তু নুরুল হক নূরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিঙ্ক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। তবে নুরুল হক নূরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের পক্ষে সংবাদ প্রচার করলেন। পিনাকি ভট্টাচার্য দ্বারা প্রমাণ করে দিলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, অর্থাৎ শত্রুকে শত্রু দিয়ে ঘায়াল করতে হয়। একটা কথা বলি, কিছুদিন আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে 4টি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন করার বিষয়ে একটা পোস্টারিং করে আয়োজকরা। সাংবাদিক ইলিয়াস হোসেন সেটা শেয়ার করেন, কিন্তু গণ অধিকার পরিষদের নাম থাকায় পিনাকি দাদা সেটা শেয়ার করতে রাজি হননি। পরবর্তীতে গণ অধিকার পরিষদের নাম কেটে তিনি প্রচার করেন, পিনাকি ভট্টাচার্য দাদার বিরুদ্ধে আমার কখনোই বক্তব্য দেওয়ার ইচ্ছে নেই, ছিল না, কিন্তু তিনি যখন আমাদের ঘায়াল করতে আসেন তখন আমাদের জবাব দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দেখেন, তিনি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলেন। আমি লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে তিনি কিভাবে সত্যের সঙ্গে মিথ্যা ও মিথ্যার সঙ্গে সত্যের আশ্রয় নিয়েছিলেন। এরপর তিনিও আর কিছু বলেননি, আমিও তাকে নিয়ে আর কোনো মন্তব্য করিনি। পরিশেষে বলি, ইলিয়াস হোসেন ভাইয়ের বাংলা এডিশনের উদ্বোধন অনুষ্ঠানে আমি ইলিয়াস হোসেন ভাইয়ের আমন্ত্রণে উপস্থিত হয়ে বক্তব্যে বলেছিলাম, পিনাকি দাদা, ইলিয়াস হোসেন ভাই ও কনক সারোয়ার ভাইয়েরা দেশের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তারা দেশে আসুক, আমরা বিমানবন্দরে তাদের ওয়েলকাম জানাতে অপেক্ষা করব। তাদের সংগ্রাম আমরা স্বীকার করি। পিনাকি ভট্টাচার্য দাদা একজন জ্ঞানী মানুষ, তার প্রতি আমার অনুরোধ থাকবে, হেডলাইন বা ফটোকার্ড দেখে সিদ্ধান্ত নেবেন না, পুরো সংবাদ বা বক্তব্য করে মন্তব্য করবেন। আপনি বিদেশ থেকে লড়াই করছেন, মনে রাখবেন নুরুল হক নূর জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হন এবং 10 দিন রিমান্ডের পর কোর্টে তুললে 2রা আগস্ট তিনি ঘোষণা দেন 90% সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। দাদা, আপনার মনে রাখা উচিত, সরকার পতন না হলে নুরুল হক নূরের কিন্তু ফাঁসি হতো। আপনি গণ অভ্যুত্থানের পরেও দেশে আসেননি, ভবিষ্যতে আসবেন কিনা জানি না। তবে শুধু এতটুকু অনুরোধ করবো, রাজপথে যারা রক্ত বিসর্জন দিয়ে নেতা হয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করতে একের পর এক ভিডিও বানিয়েন না। আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও কিন্তু ঠিকই ভারতীয় হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন। আমরা কিন্তু পরিস্থিতি খারাপ হলেই কখনো ভারতে ঢুকতে পারবো না, ঢোকার মানসিকতাও নাই। যে আপনি ভারত বিরোধিতা করেও ভারতে নিরাপদ আশ্রয় পান, সে আপনাকে নিয়ে কিন্তু বহু রহস্য থেকে যায়। আবার যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এদেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি। ৮০ টাকার নিচে নামছেই না সবজি।
বাজারে একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ টাকার ঘরে আটকে আছে। বেশ কিছুদিন ধরে সবজির এই ঊর্ধ্বগতিতে দাম কমার কোনো লক্ষণ নেই। তবে করলা, বেগুন ও টমেটোর মতো সবজিগুলোর দাম আরো বেশি। বিক্রেতারা সবজির দাম বাড়ার কারণ হিসেবে দীর্ঘদিন ধরে মৌসুম শেষ হওয়া, সরবরাহ কম এবং দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির অভিযোগ জানিয়ে আসছেন। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামে এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকার, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, কচুরলতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ১৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, কচু প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রামপুরা বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজ প্রায় ২ মাস ধরে বাজারে সবজির অতিরিক্ত দাম চলছে। মাছ মাংসের পাশাপাশি এখন মনে হচ্ছে সাধারণ ক্রেতারা সবজিও খেতে পারবে না। কি কারণে সবজির দাম এত বেশি জানতে চাইলে বিক্রেতারা বারবার শুধু বলেন, বেশিরভাগ সবজিরই এখন মৌসুম শেষ, তাই সরবরাহ কম। কিন্তু ২ মাস ধরেও কি একই রকম অবস্থা চলতে পারে? সবজির মৌসুম তো ২ মাস আগেই শেষ হয়েছে। এখনো কি নতুন সবজি ওঠেনি? এত বেশি দাম হলে তো সাধারণ ক্রেতা সবজিও কিনতে পারবে না। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, সবজির দাম বাড়ার পর থেকে আমাদের মতো সাধারণ বিক্রেতাদের সবজি বিক্রি অনেক কমে গেছে। দাম বাড়ার কারণে মানুষ এখন কম পরিমাণে সবজি কিনছে। এই কারণে আগে এক ধরনের সবজি যেখানে ১৫ থেকে ২০ কেজি করে আনতাম, এখন তা আনি মাত্র ৫ কেজি করে। অর্থাৎ মানুষ আগে ১ কেজি সবজি কিনলে এখন আধা কেজি কিনছে। সব মিলিয়ে সবজির দাম বাড়ার কারণে আমাদের ব্যবসাও কমে গেছে। তিনি বলেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ অনেক কম। বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ার কারণে মূলত বাজারে সরবরাহ কম হচ্ছে। এর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত বৃষ্টি হচ্ছে, এতে করে সবজি নষ্ট হচ্ছে। নতুন ভাবে সবজি বাজারে উঠতে শুরু করলে সবজির দাম কমে আসবে। কুমিল্লায় প্রাইভেট কারের উপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, নিহত ৪। কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের উপর একটি কাভার্ড ভ্যান উল্টে পড়েছে, এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর, বলছেন বদিউল আলম মজুমদার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। আর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলবেলা আরেকজন প্রধানমন্ত্রী। বদিউল আলম মজুমদার বলেন, আপনাদের যারা অনেক বয়সের আছেন তাদের কারো কাছে মনে আছে পাকিস্তান আমলে এটা হতো? তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল